বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো এবং ভালোভাবে তোমাদের দিনগুলো কাটছো। করোনাকালীন সময়ে রাজশাহী কলেজ মনোবিজ্ঞান বিভাগ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে তৃতীয় বর্ষ সমাজ শ্রেণীর সমাজ মনোবিজ্ঞান বিষয়ের অধ্যায় ৯ এর ৪ চ্যাপ্টার এর ৩ নম্বর ক্লাস, যেটি আমরা আজকে পড়বো প্রচারণা। আর এই ক্লাস পরিচালনায় আছে আমি মোহাম্মদ আব্দুল সাত্তার, সহযোগী অধ্যাপক, মনোবিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। তাহলে আমরা আলোচনা করতে যাচ্ছি অধ্যায় ৯ গণযোগাযোগ ও যৌথ আচরণের যে চ্যাপ্টারটি আছে তার প্রচারণা। তাহলে আমরা জেনে নিই যে প্রচারণা বলতে আমরা কি বুঝি। প্রচারণা কথাটির সাথে আমরা কম বেশি সকলেই পরিচিত। অন্যের মনোভাব ও মতামতে একটি বিশেষ পরিবর্তন ঘটানোর যে প্রচেষ্টা, তাকে আমরা মনোবৈজ্ঞানিক অর্থে প্রচারণা বলতে পারি। এটি একটি আসলে প্রবর্তনামূলক একটি প্রচেষ্টা। প্রচারণার একটি সুস্পষ্ট লক্ষ্য হলো মানুষের আচরণের মধ্যে পরিবর্তন ঘটানো। অর্থাৎ বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে এই প্রচারণার অর্থ করে থাকে। আমরা দেখিনি যে কে কোন অর্থে প্রচারণাকে ব্যবহার করেছেন। কারো মতে প্রচারণা হচ্ছে জনগণের মধ্যে তথ্য ছড়িয়ে দেওয়া, অর্থাৎ একটা জনগোষ্ঠীর মধ্যে বা একটা জনসমষ্টির মধ্যে তথ্যটাকে ছড়িয়ে দেওয়ার নামই হচ্ছে প্রচারণা। এবং এই তথ্য ছড়িয়ে দেওয়ার পিছনে কোনো উদ্দেশ্য বা লক্ষ্য থাকে, এবং এই উদ্দেশ্য এবং লক্ষ্যকে সামনে রেখেই প্রচারণা চালানো হয়। আবার অনেকের মতে প্রচারণা অর্থ হচ্ছে তথ্য সরবরাহের মাধ্যমে বিশেষ উদ্দেশ্য ও লক্ষ্যের দিকে জনগণের ধ্যান ধারণা ও অনুভূতিকে পরিচালিত ও নিয়ন্ত্রিত করা। তাহলে আমরা দ্বিতীয় যে প্রচারণার বৈশিষ্ট্য, সেখানে আমরা পাচ্ছি যে আমরা এই প্রচারণার মাধ্যমে তথ্য সরবরাহ করতে চাই, এবং এই তথ্যটা সরবরাহ করার একটা উদ্দেশ্য এবং লক্ষ্য থাকবে, এবং এই উদ্দেশ্য এবং লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য সেটা পরিচালিত এবং নিয়ন্ত্রিত হবে। তাহলে আমরা তাকে প্রচারণা বলতে পারবো। প্রচারণা শব্দটি ল্যাটিন শব্দ প্রোপেগেয়ার থেকে এসেছে। প্রোপেগেয়ার, এই প্রোপেগেয়ারের অর্থ হচ্ছে জন্ম দেওয়া বা উৎপাদন করা। ১৬২২ সালে রোমান ক্যাথলিক গির্জাসমূহের এক সম্মেলন অনুষ্ঠিত হয়, এবং এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার সময়ে তারা সম্মেলনকে সার্থকভাবে পরিচালনা করার জন্য তথ্য ছড়িয়ে দিয়েছিল, এবং এই তথ্য ছড়িয়ে দেওয়ার ফলে যাতে সম্মেলন সাকসেস হয় বা সফল হয়, তখন এই প্রোপাগান্ডা কথাটি ব্যবহৃত হয়। আসলে প্রচারণা হলো জনগণের মাধ্যমে মনোভাবকে প্রভাবিত করার নিয়মতান্ত্রিক প্রচেষ্টা। অর্থাৎ প্রচারণা হলো জনগণের মাধ্যমে কোনো একটি মনোভাবকে অন্যের কাছে সঞ্চালিত করার যে নিয়মতান্ত্রিক প্রচেষ্টা, তাকে আমরা প্রচারণা বলতে পারি। উদাহরণস্বরূপ, নির্বাচনে একটি বিশেষ দলকে ভোট দেওয়ার সংঘবদ্ধ প্রচারণার মূল লক্ষ্য হচ্ছে জনগণকে ওই দলের মনোনীত প্রার্থীকে ভোটদানে প্ররোচিত করা। যেমন আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে দেখছি এখন নির্বাচনের জন্য প্রচারণা চলছে। রিপাবলিকান এবং ডেমোক্রেটিক দলের প্রার্থীরা নিজ নিজ বিষয় নিয়ে, নিজ নিজ লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কথা বলছেন, বিতর্কে জড়াচ্ছেন, এবং নিজের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে অন্যের মনোভাব ও মতামতে একটা পরিবর্তন আনার চেষ্টা করছেন। এই যে নির্বাচনকে বাস্তবায়িত করার জন্য এবং জনগণকে নিজের পক্ষে আনার জন্য নিয়মতান্ত্রিক প্রচেষ্টা ইলেকশনে বা নির্বাচনে, এটাকে আমরা বলতে পারি প্রচারণা। তাহলে আমরা জেনে নিলাম যে প্রচারণা হচ্ছে আসলে অন্যের মনোভাব ও মূল্যবোধে পরিবর্তন আনা, অথবা একটা বিষয় বা ঘটনাকে নিজের সপক্ষে আনার জন্য যে চেষ্টা, এবং এই চেষ্টাটা করা হচ্ছে জনগণের মনোভাব, মূল্যবোধ
এবং যে সামাজিক আদর্শমান আছে তার মধ্যে পরিবর্তন সাধন করে নিজের পক্ষে আনার জন্য যে চেষ্টা, তাকে আমরা প্রচারণা বলতে চাচ্ছি বা বলতে পারছি বা বলছি। এখন আমরা জেনে নিই যে প্রচারণার কৌশলগুলো কি। আসলে প্রচারণা করতে গেলে কিছু কৌশল লাগে, এমনি তো আর প্রচারণা হয় না। আমরা যেমন ইলেকশনের কথাই ধরি বা নির্বাচনের কথাই ধরি, সেখানে কিন্তু নির্বাচনে যে প্রার্থীগুলো দাঁড়ায় তাদের নিজস্ব কিন্তু স্বকীয়তা আছে, কৌশল আছে এই নির্বাচনটা থেকে নিজের প্রভাব বিস্তার করার জন্য বা অন্যের মতামত বা মূল্যবোধে পরিবর্তন আনার জন্য এক এক প্রার্থীর এক এক রকমের কৌশল থাকে। তাহলে বা যদি আমরা কোনো একটা বিজ্ঞাপনের কথা বলি বা একটা পণ্য বিক্রির কথা বলি বা একটা পণ্য বিপণের কথা বলি, তাহলে ব্যবসায়ী মহল কিন্তু এই পণ্যটা বিক্রয়ের জন্য বা বিপণের জন্য প্রচারণা চালায়। প্রচারণার মূল উদ্দেশ্য হচ্ছে এই পণ্যটা যেন মানুষ এই পণ্যটা সম্পর্কে জানতে পারে, বুঝতে পারে। এজন্যই প্রচারণা চালানো হয়। তাহলে প্রচারণা যদি আমরা চালাতে চাই, তাহলে প্রচারণাকে সার্থক করার জন্য কিছু কৌশল দরকার। এই কৌশলগুলো আমাদের জেনে নিতে হবে। আমরা আজকে প্রচারণার কৌশল আলোচনা করতে যাচ্ছি। প্রচারণা সবসময় পজিটিভ যে দৃষ্টিভঙ্গি নিয়ে প্রচারণা চালানো হয় তা না। অনেক সময় প্রচারণার আড়ালে অনেক কিছু থাকে, এই জন্য প্রচারণা সবসময় সঠিকভাবে এইটি আশা করা যায় না। অনেক সময় প্রচারণা সঠিক না ভুল বা মিথ্যা, এই প্রচারণাটি সেটি শনাক্ত করার প্রয়োজন কিন্তু অনুভূত হয়ে যায়। এবং এই যে সঠিক না ভুল প্রচারণাটা, বা এটি সত্য প্রচারণা না এটি মিথ্যা প্রচারণা, অর্থাৎ প্রচারণার কতটুকু যৌক্তিকতা আছে, এইটার প্রয়োজনীয়তার সূত্র ধরে জানার জন্য, এই যে প্রয়োজনীয়তা, এটার সূত্র ধরে 1937 সালে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রচারণা বিশ্লেষণ ইনস্টিটিউট বা ইংরেজিতে যেটাকে বলা ইনস্টিটিউট অফ প্রোপাগান্ডা অ্যানালাইসিস স্থাপিত হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটি প্রশ্নের সম্মুখীন হলাম, সংক্ষিপ্ত প্রশ্নের। এখানে বলা হচ্ছে যে কোথায় কত সালে প্রচারণা বিশ্লেষণ ইনস্টিটিউট স্থাপিত হয়। আমরা বলতে পারছি যে 1937 সালে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রচারণা বিশ্লেষণ ইনস্টিটিউট স্থাপিত হয়। এটি একটি প্রশ্ন সংক্ষিপ্ত আকারে তোমাদের সামনে এসে যায়। কত সালে? 1937 সালে। কোথায়? আমেরিকা যুক্তরাষ্ট্রে। কি স্থাপিত হয়? প্রচারণা বিশ্লেষণ ইনস্টিটিউট। কেন বিশ্লেষণ ইনস্টিটিউট স্থাপিত হয়? প্রচারণার এটি কতটুকু সঠিক বা এটি কতটুকু মিথ্যা, তার যে প্রয়োজন, সেই প্রয়োজনের নিরিখে এটিকে যাচাই করার জন্য প্রচারণা বিশ্লেষণ ইনস্টিটিউট স্থাপিত হয়েছিল। এই প্রতিষ্ঠানের প্রচারণা বিভিন্ন কলাকৌশল তালিকাভুক্ত করার জন্য নানাবিধ প্রচারণা পর্যালোচনা করে গবেষকগণ 7টি প্রধান কৌশল প্রচারণার খুঁজে পেয়েছেন। এবং এই প্রচারণার কৌশলগুলো হলো, এক, আমরা আলোচনা করতে যাচ্ছি, যেটা হচ্ছে 1 নম্বর, মন্দ আখ্যায়িতকরণ বা গালিগালাজ করা। আসলে প্রচারণার ক্ষেত্রে অন্যকে গালিগালাজ করার মাধ্যমে নিজের প্রচারণা করা একটা প্রবণতা আমাদের মধ্যে লক্ষ্য করা যায়। প্রতিপক্ষ সম্পর্কে প্রচারণা চালাতে গিয়ে প্রতিপক্ষকে গালি দেওয়া বা গাল দেওয়া, তাদের সঙ্গে এমন মন্তব্য বা এমন কতগুলো শব্দ ব্যবহার করা যেগুলো মন্দ অর্থে বা নিন্দাসূচক অর্থ ব্যবহার করে বা ব্যবহৃত হয়, এবং এই নিন্দাসূচক শব্দ বা মন্দ শব্দগুলোকে ব্যবহার করে প্রচারণা চালানোর একটা কৌশল আমাদের মধ্যে লক্ষ্য করা যায়। যেমন প্রতিপক্ষের নেতাকে ফ্যাসিস্ট বলা বা চরমপন্থী বলা বা নাস্তিক বলা বা আরো এরকমের মন্দ আখ্যায়িত করার কিন্তু একটা কৌশল হচ্ছে প্রচারণার মধ্যে আমরা লক্ষ্য করতে পাই। 2 নম্বর হচ্ছে প্রচারণার 2 নম্বর যে কৌশল, সেটি হচ্ছে চাকচিক্যময় ও শ্রুতিমধুর শব্দের বা ইতিবাচক শব্দের উক্তির ব্যাপক ব্যবহার, যেটাকে গ্লিটারিং জেনারেলিটি বলে ইংরেজিতে। অর্থাৎ নিজেদের সম্পর্কে প্রচারণা চালাতে গিয়ে মানুষ কি করে, নিজের সম্পর্কে অনেকগুলো শ্রুতিমধুর শব্দের প্রয়োগ করে, কারণ এই শব্দগুলো সদর্থ বা পজিটিভ। সে কারণে এইগুলো জনগুলির মধ্যে এক রকমের আকর্ষণ তৈরি করে, এবং এই আকর্ষণ তৈরি করতে গিয়েই তারা নিজের প্রচারণা নিজেই করে থাকে। অর্থাৎ এখানে যেমন বলছে নিজের ঢোল নিজে বাজানো আর কি,
নিজের ঢোল নিজে বাজানো। সেজন্য নিজের ঢোল কিভাবে বাজাতে হবে? নিজেকে প্রচার করতে হবে সৎ, যোগ্য, গণতন্ত্রকামী, ন্যায় নীতিবান বা দেশপ্রেমিক হিসাবে। এই জন্য এই সমস্ত গণতান্ত্রিক বা গণতন্ত্র, ন্যায় নীতি, দেশপ্রেম, এরকম যে চাকচিক্যময় এবং শ্রুতিমধুর শব্দগুলো আছে, যেগুলি পজিটিভ শব্দ, সেগুলো প্রচারণাকারী নিজের প্রচার করার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে, এটিও ব্যবহার করে থাকে। এটিও প্রচারণার একটি কৌশল। আমরা আলোচনা করতে যাচ্ছি প্রচারণার ৩ নম্বর কৌশল, যেটাকে বলা হয় স্থানান্তর বা ট্রান্সফার। কখনো কখনো প্রচারকারী বা প্রচারণাকারী কি করে শক্তিশালী মূল্যবোধের সাথে নিজেকে সম্পর্কযুক্ত করে থাকে। শক্তিশালী মূল্যবোধটা কি? যেমন আমাদের জাতীয় পতাকা আমাদের কিন্তু সার্বভৌমত্ব এবং আমাদের স্বাধীনতার প্রতীক। এটি আমাদের কাছে একটা মহামূল্যবান বস্তু বা পতাকা আমাদের জাতীয় নৈতিকতার বা জাতীয় জীবনের এক বিশাল অর্জন। তাহলে এই জাতীয় পতাকার পটভূমিতে কোন রাজনৈতিক পদপ্রার্থীর ছবি প্রদর্শন, কি কারণে? যে জাতীয় পতাকার যে গ্রহণযোগ্যতা আছে, জাতির কাছে যে মূল্য আছে, যে মর্যাদা আছে, এই মূল্য বা মর্যাদার সাথে জাতীয় যে মূল্যবোধ, এই মূল্যবোধের সাথে ওই পদপ্রার্থীকে সংযুক্ত করে দেওয়া, যাতে জাতীয় পতাকাকে যেমন সবাই সম্মানের চোখে দেখে, সেই পতাকার সাথে কোনো ব্যক্তির যখন প্রতিকৃতি যুক্ত করে দেওয়া হবে, তখন ওই ব্যক্তি এবং ওই পতাকার মধ্যে একটা ইতিবাচক অনুষঙ্গ স্থাপিত হবে, সংযোগ স্থাপিত হবে। পতাকাকে সম্মান দেখাতে গিয়ে ব্যক্তিও ওই ধরনের সম্মানের একজন অধিকারী হয়ে যাবেন, এই রকমের একটা ভাব বা দর্শন থেকেই কিন্তু ওই ব্যক্তির মর্যাদা জাতীয় পতাকার সমান মনে করেও অন্যরা ভাববেন, ভেবেই কিন্তু এই রকমের একটি জাতীয় পতাকার যে ভারত্ব, যে শ্রদ্ধাবোধ জাতীয় পতাকার প্রতি, সেই শ্রদ্ধাবোধ বা ভারত্ব ওই পদপ্রার্থীর প্রতিও সঞ্চালিত হবে। এই রকমের বোধ থেকেই আমরা কিন্তু প্রচারণা চালিয়ে থাকি। অনেক সময় আরেকটি পয়েন্ট আমরা আলোচনা করতে যাচ্ছি প্রচারণার কৌশল হিসেবে, সেটি হচ্ছে প্রশংসাপত্র, যেটাকে টেস্টিমোনিয়াল বলে। অর্থাৎ নিজের প্রচারণার মনে করলে বিখ্যাত বা উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তির উক্তি বা প্রশংসা সূচক মন্তব্যের ব্যবহার আমরা কিন্তু করে থাকি। ব্যবসায়ী মহলে কোন বিশেষ পণ্যদ্রব্যের সাথে কোন বিখ্যাত খেলোয়াড় বা জনপ্রিয় নেতা বা চিত্র তারকার উক্তি কিন্তু আমরা সন্নিবেশ করে অনেক বিজ্ঞাপন প্রচার করতে দেখি। বেশ কিছুদিন আগে মনে পড়ে আমার রাজশাহীগুলো যোগদান করার হয়তো বেশ কিছুদিন পরে আমাদের প্রিয় অভিনেতা, নাটকে অভিনয় করেন জাহিদ হাসান, নেভি সিগারেটের একটি বিজ্ঞাপনে বলল যে অবশেষে সিগারেটটা ধরেই ফেললাম। অর্থাৎ কি, জাহিদ হাসান তিনি কিন্তু একজন অভিনেতা এবং অনেক সকলের প্রিয় অভিনেতা, অনেকজন তাকে আদর্শ মনে করেন বা আইডল মনে করেন, এবং তিনি মনে করছেন যে আমি সিগারেটটা ধরেই ফেললাম। তার মানে কি, জাহিদ হাসান যখন নেভি সিগারেট খায়, আমার খেতে যেহেতু আমি না জাহিদ হাসানকে পছন্দ করি, অতএব জাহিদ হাসান নেভি সিগারেটকে প্রশংসা করছে, টেস্টিমোনিয়াল দিচ্ছে, অতএব আমিও নেভি সিগারেট খেতে পারি, জাহিদ হাসান খেলে আমার খেতে দোষ কি? এই যে বিখ্যাত কোন ব্যক্তি বা চিত্রতারকা বা খেলোয়াড় এর সাথে একটা প্রশংসা সূচক বা কোন পণ্য বা প্রচারের ক্ষেত্রে করে, তার মাধ্যমে কিন্তু প্রচারণা হয়ে যায়। সম্প্রতি তোমরা শিক্ষার্থীবৃন্দ জানবে যে মুশফিকুর রহিম সম্ভবত ইউনিসেফের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে। ইউনিসেফের একজন প্রতীকী ব্যক্তি হিসেবে কিন্তু ইউনিসেফের যে তাৎপর্য বা গুরুত্ব, সেটা কিন্তু সে অন্যের কাছে প্রচার করবে, প্রসার করবে। এই যে ইউনিসেফের একটা প্রশংসাপত্র হিসেবে কাকে এখানে কাজে লাগানো হচ্ছে, বা ইউনিসেফের মূল উদ্দেশ্য বা লক্ষ্যকে কার সাথে ট্রান্সফার করা হচ্ছে? মুশফিকুর রহিমের কাছে। অতএব এইরকমের প্রশংসাপত্র মাধ্যমে আমরা কিন্তু প্রচারণা করতে পারি। প্রচারণার কৌশলের 5 নম্বর পয়েন্ট হচ্ছে সহজ সরল সাধারণ মানুষের ভাবমূর্তি তুলে ধরা। প্রচারণায় অনেক সময় আমরা কি করি, আমাদের সাধারণ ভাবমূর্তি গুলো তুলে ধরি, সহজ সরল ভাবে আমরা আমাদের যে ঘটনাগুলো আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করি। যেমন একজন প্রার্থী
নির্বাচনে দাঁড়িয়েছেন। তিনি নির্বাচনে দাঁড়িয়েছেন, তিনি কি করেছেন? খুব পুরনো একটা পোশাক পরেছেন বা পাজামা পাঞ্জাবি পরেছেন, অথবা লুঙ্গি পরে মাঠে বা বাগানে পরিচর্যা করছেন, এরকম একটা ছবি দিয়েছেন। তাতে দেখা যাবে কি হচ্ছে, মানুষটা তো খুবই সাধারণ, তিনি পায়জামা পাঞ্জাবি পরে আছেন, লুঙ্গি পরে আছেন এবং বাগানে কাজ করছেন। এর মতো একজন বড় ব্যক্তি বাগানে বাগান পরিচর্যার কাজ করছেন। লোকটা খুব সাধারণ মানুষ, সিম্পল মানুষ। আবার কখনো কখনো দেখি অনেক বিখ্যাত নেতা খুব সাধারণ মানুষের সাথে বসে খাওয়া দাওয়া করছেন, বা একই প্লেটে বা একই থালে বসে খাওয়াচ্ছেন। অর্থাৎ এরকম একটা অনুভূতি বা একটা ধারণা প্রচার করতে চাচ্ছেন যে তিনি খুব সাধারণ একজন মানুষ এবং সাধারণভাবে অন্যের সাথে মিশতে পারেন, খেতে পারেন, বসতে পারেন। এই সাধারণে মিশে যাওয়ার যে একটা কৌশল, এইটি কিন্তু প্রচারণার ক্ষেত্রে অনেকটা কাজে লাগে। প্রচারণার 6 নম্বর কৌশল হচ্ছে পক্ষপাতিত্ব বা তথ্য বিকৃতি। অনেক সময় আমরা কি করি? তথ্য বিকৃতি করে প্রচারণা চালাই এবং মিথ্যার আশ্রয় নেই। প্রকৃত ঘটনাবলী বা ভ্রান্ত ঘটনাবলীকে পক্ষপাতিত্ব বা বিকৃত ভাবে উপস্থাপন করা হয়। এইটাও কিন্তু প্রচারণার একটা কৌশল। অর্থাৎ যে জিনিসটা জানা তাকে ফুলিয়ে ফাঁপিয়ে বা মিথ্যার আশ্রয় নিয়ে পক্ষপাতিত্ব বা তথ্য বিকৃতির মাধ্যমে প্রচারণা চালানোর একটা কৌশল আমাদের মধ্যে লক্ষ্য করা যায় এবং আমরা প্রচারণা চালিয়ে থাকি। 7 নম্বর পয়েন্ট প্রচারণা কৌশলে সমস্বরে আহ্বান, যেটাকে আমরা ব্যান্ড ওয়াগন বলছি। ব্যান্ড ওয়াগনের মূল উদ্দেশ্য হচ্ছে সবাই করছে, আপনিও করুন, চলে আসুন, দ্রুত চলে আসুন, এ ধরনের আহ্বান, সমস্বরে আহ্বান। নির্বাচনের আগে আমরা কি দেখি? প্রত্যেক প্রার্থী করে ভাই বিপুল সাড়া পাচ্ছি, সবাই বলছে আমি আপনাকে ভোট দিব। এই যে সমস্বরে আহ্বান, সবাই বলছে, কেউ বলছে না, ছোট বড় বৃদ্ধ আবাল বৃদ্ধ বনিতা সবাই বলছে ভাই আপনাকে ভোটটা দিব। সকল প্রার্থী কিন্তু এই কথা বলছে। অর্থাৎ তারা এরকমের একটা ঢেউ বা এরকম একটা জোয়ার বা এরকম একটি আহ্বান তৈরি করতে চাচ্ছেন যে তার বিকল্প আর কেউ নাই, আপনিও চলে আসুন, দেরি করছেন কেন? সময় তো আমাকে ভোট দেওয়ার জন্য এক কাতারে কাতার বন্দী হয়েছে, অতএব আপনি এই কাতারের বাইরে কেন? চলে আসুন, দ্রুত চলে আসুন, তাড়াতাড়ি আসুন, ইত্যাদি। এভাবে কিন্তু প্রচারণা চালানো যায় সমস্যারে। ব্যবসায়ীরা কি করেন? বিজ্ঞাপনের ক্ষেত্রে এই কৌশল কাজে লাগিয়ে থাকেন। যেমন বিশেষ দ্রব্য রাজকীয় মূল্যে বিক্রয় হচ্ছে, তাড়াতাড়ি আসুন, আগে যদি আসেন তাহলে আগে পাবেন, যদি আগে না আসেন তাহলে পাবেন না। এই প্রোডাক্টটা কিন্তু যে মূল্য ছাড় বা যে রাজকীয় মূল্য সেটা কিন্তু খুব সীমিত সময়ের জন্য, যদি আপনি দেরি করেন তাহলে না পাইতে পারেন। এই যে একটা হুজুগ সৃষ্টি করে দেওয়া, একটা একটা এমন ভাব সৃষ্টি করে দেওয়া সর্বসাধারণের মধ্যে, যাতে এই প্রোডাক্টটা বা পণ্যটা কেনার জন্য মানুষের মধ্যে একটি চাপ, একটা তাগিদ বা একটা নদনা কাজ করে। এবং এই চাপ বা নদনা বা তাগিদ সৃষ্টি করাই যদি করতে পারেন তাহলে ওই পণ্যটা কিন্তু তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে। এই জন্য সমস্যার আহ্বান, সবাই আসুন, বাজারে খুব সস্তা ইলিশ পাওয়া যাচ্ছে, সবাই কিনুন, আসুন আসুন, খুব সস্তা ইলিশ। এইভাবে সমস্যারে আহ্বান করে একটা প্রচারণার কৌশল আমরা লক্ষ্য করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এরকম 7টি প্রচারণার কৌশল আলোচনা করলাম। এখন আমরা প্রচারণার নীতিসমূহ নিয়ে আলোচনা করব। অর্থাৎ ফলপ্রসূ প্রচারণার নীতিসমূহ কি? আমরা কৌশলগুলো আলোচনা করার পর ফলপ্রসূ নীতিসমূহ কি? অর্থাৎ ফলপ্রসূ যদি আমরা করতে চাই প্রচারণার কালে, তাহলে কিছু সাধারণ নীতিমালা আমাকে মেনে চলতে হবে। সেই সাধারণ নীতিমালাগুলো নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। প্রথমত, ফলপ্রসূ প্রচারণার নীতি হচ্ছে যাদের কাছে প্রচারণা করা হচ্ছে তাদের চাহিদা, ব্যর্থতা এবং দুশ্চিন্তা প্রচারণাকারীকে অবশ্যই বিবেচনা করতে হবে। অর্থাৎ যাদের উদ্দেশ্যে আমি প্রচারণা করছি তাদের চাহিদা কি, তাদের ব্যর্থতা কি, তারা কি নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত, এই চাহিদা ব্যর্থতা এইটা যদি আমি বুঝতে পারি, তাহলে সেই অনুযায়ী আমি যাদের চাহিদাকে পূর্ণতা দানের জন্য, তাদের ব্যর্থতাকে সার্থকতা দেওয়ার জন্য অথবা দুশ্চিন্তাকে লাঘব করার জন্য প্রচার কাজ চালাই, তাহলে কিন্তু প্রচারটা সার্থক হবে। কারণ এই প্রচার মূলে রয়েছে কিন্তু প্রচারণার গ্রহণ এবং বর্জনমূলক কিন্তু প্রতিক্রিয়া।
অর্থাৎ যেটা মানুষ চাহিদা আছে সেটা কিন্তু গ্রহণ করবে, আর যেটার মানুষের মধ্যে চাহিদা নাই সেটা কিন্তু মানুষ বর্জন করবে। তাহলে এই চাহিদা গ্রহণ এবং বর্জনমূলক প্রক্রিয়াটা কিভাবে সম্পাদিত হবে? যদি সেটা চাহিদা মানুষের মধ্যে থাকে তাহলে সেটি গ্রহণ করবে। অতএব প্রচারণটা কার্যকর তখনই হবে যখন মানুষের মধ্যে চাহিদা থাকবে, অথবা কোনো ব্যর্থতা আছে সেই ব্যর্থতাকে সার্থকতা দেওয়ার জন্য প্রচারণটা সেখানে ঠিকভাবেই বা যথাযথভাবেই প্রচার করা হচ্ছে, তখনই কিন্তু প্রচারণটা সার্থক হবে। প্রচারণা যখন এই তাদের চাহিদা, ব্যর্থতা এবং দুশ্চিন্তার সাথে সম্পর্কযুক্ত হয় বা সংগতিপূর্ণ হয়, তখনই কিন্তু চাহিদাটা, প্রচারণাটা সার্থক হবে। প্রচারণার সম্ভাবনাটা প্রচারণা ফলপ্রসূ হওয়ার সম্ভাবনাটা একটা বেড়ে যাবে। প্রচারণার দ্বিতীয় নীতি হচ্ছে প্রচারণার যে জনগণের মনোভাব ও মূল্যবোধ, সামাজিক আদর্শমান প্রবৃত্তির প্রতি প্রচারণাকে সংবেদনশীল হতে হবে। এটা মনে রাখতে হবে যে আমরা যাদের উদ্দেশ্যে প্রচারণা চালাচ্ছি সেই প্রচারণাকারীদের যে মনোভাব, যে মূল্যবোধ, যে সামাজিক আদর্শমান, সেগুলোর প্রতি কিন্তু প্রচারণাকারীকে সংবেদনশীল হতে হবে। অর্থাৎ আমরা বাংলাদেশে 70-85% মানুষই মুসলমান মানুষ করি। এই 85% মানুষের মূল্যবোধ ইসলামী বা ইসলামিক চিন্তার অধিকারী। তাদের এই মূল্যবোধে ধাক্কা দিয়ে বা মূল্যবোধকে বিনষ্ট করে বা মূল্যবোধের প্রতি সংবেদনশীল কোনো বিষয় বা প্রচারণা কিন্তু সার্থকতা পাবে না, এটা মনে রাখতে হবে। এই জন্য প্রচারণার বিষয়বস্তু অবশ্যই মানুষের মনোভাব, মূল্যবোধ এবং যে সামাজিক আদর্শমান তার সাথে সম্পর্কযুক্ত হতে হবে, এবং এইটা যেন মানুষের মূল্যবোধকে আহত না করে, এটা যেন মানুষের মূল্যবোধকে ক্ষতিগ্রস্ত না করে। এই জন্য প্রচারণার বিষয়বস্তু বা ধরন যাতে এইসবের সাথে মানুষের যে মূল্যবোধ, মানুষের যে আকাঙ্ক্ষা, মানুষের যে মনোভাব, সেগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, সেদিকে লক্ষ্য রেখে কিন্তু প্রচারণা চালাতে হবে। যদি এগুলো কি প্রাধান্য দিয়ে প্রচারণা চালানো যায় তাহলে প্রচারণা সার্থক হবে। প্রচারণার 3 নম্বর নীতি বা তৃতীয়ত প্রচারণার নীতি হচ্ছে যাদের কাছে প্রচারণা করা হচ্ছে তাদের বয়স, বুদ্ধি, শিক্ষা প্রভৃতি বৈশিষ্ট্যের সাথে প্রচারণাকে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। অর্থাৎ যাদের প্রচারণা আমরা করতেছি বা যাদের উদ্দেশ্যে প্রচারণা করতেছি তাদের বয়সটা বিবেচনা করতে হবে, তাদের বুদ্ধিমত্তা বিবেচনা করতে হবে, তাদের শিক্ষা বুদ্ধি বিবেচনা করতে হবে। এখন এমন এক জনগোষ্ঠীর সাথে সামনে প্রচারণা চালাচ্ছি, এত উচ্চ ভাষায় উচ্চ মার্গের বক্তব্য দিয়ে প্রচারণা চালাচ্ছি যাতে ওই অশিক্ষিত জনগোষ্ঠী সেটা বুঝতেই পারছে না প্রচারণাটা আপনি কি বোঝাতে চাচ্ছেন, তাদের এই রকমের শিক্ষায় নেই। অথবা আমি যদি বয়স্ক লোকের কাছে নতুন ধরনের ফ্যাশন নিয়ে যাই বয়স্ক মানুষের, বৃদ্ধদের কাছে, তাহলে সেই প্রচারণা কিন্তু সার্থকতা পাবে না, কারণ বয়স একটা বড় ফ্যাক্টর। যদি আমি ইয়াঙ্গার জেনারেশন কাছে ফ্যাশন নিয়ে প্রচারণা করি তাহলে সেই ফ্যাশনটা ইয়াঙ্গার জেনারেশনের কাছে যতটা প্রাধান্য পাবে, গুরুত্ব পাবে, প্রচারণাটা যতটা সার্থক হবে, একজন ওল্ড এজ বা বৃদ্ধের কাছে কিন্তু ফ্যাশন নিয়ে প্রচারণা ততটা সার্থক বা আবেদন সৃষ্টি করতে সক্ষম হবে না। এই জন্য প্রচারণাটা যাদের উদ্দেশ্যে করা হবে তাদের বয়স, বুদ্ধিমত্তা, শিক্ষা এগুলো কিন্তু বিষয় আমার বিবেচনা এনে প্রচারণা চালাতে হবে। যদি আমরা এগুলো বিবেচনায় নিই তাহলে প্রচারণা সার্থক হবে। এটা যাদের কাছে প্রচারণা চালানো হচ্ছে তাদের মধ্যে আবেদন সৃষ্টি করতে সক্ষম হবে। চতুর্থত প্রচারণাকারীকে প্রচারণা গ্রহণকারীদের সাথে একাত্মতা অনুভব করতে হবে, আইডেন্টিফাইড হয়ে যেতে হবে। অর্থাৎ প্রচারণাকারী যিনি প্রচার করবেন সেই প্রচারণাকারীকে প্রচার এমন ভাবে করতে হবে যিনি কি করবেন প্রচার এমন ভাবে করবেন যাতে তাদের সাথে একাত্ম হয়ে যাবেন। অর্থাৎ যে জনগোষ্ঠীর সাথে প্রচার করবেন তাদের সাথে তিনি একাত্ম করবেন। অর্থাৎ এই একাত্ম জনগণের প্রত্যাশা হৃদয়ঙ্গম করতে প্রচারণাকারী সহায়তা করবে, যার ফলে প্রচারণাটাকে যথাযথভাবে তাদের কাছে বা প্রচারণার কাছে সহজে উপস্থাপন করা যাবে। পঞ্চমত, প্রচারণাটি পুনঃ প্রচারের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ আমরা জানি যে পুনরাবৃত্তি বলে মনোযোগের একটি উপাদান আমাদের রয়েছে।
অর্থাৎ পুনঃ পুনঃ প্রচারণাটি প্রচার করতে হবে, পুনরায় পুনরায় প্রচার করতে হবে এবং পরিবেশ ও সময় বুঝে একাই প্রচারণা বারবার করতে হবে। কারণ পুনরাবৃত্তি অধিক সংখ্যক মানুষের মনোযোগ আকর্ষণে সহায়ক। আমরা এটা জানি যে যতবার আমরা প্রচার করব ততবারই কিন্তু প্রচার তত সার্থক হবে। কথায় আছে প্রচারই প্রসার। অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে যদি আমরা জানতে চাই, ব্যবসাকে যদি আমরা প্রচারের ক্ষেত্রে নিয়ে আসতে চাই, তাহলে নির্দ্বিধায় বলতে পারি যত প্রচার ব্যবসার তত প্রসার। প্রচার নাই, ব্যবসার প্রসারও নাই। এজন্যই আমরা যে বিজ্ঞাপনগুলো দেখি টিভিতে, একই বিজ্ঞাপন কিন্তু বারবার প্রচার করা হয়। কিসের জন্য? যাতে এই বিজ্ঞাপিত পণ্যটা মানুষ ক্রয় করতে সচেষ্ট হয়। জার্মানির বিখ্যাত প্রচারক গোয়েবেলস এর মতে একটি মিথ্যা বারবার সত্য বলে প্রচারিত করলে সেটি জনগণ সত্য বলে বিশ্বাস করে। অর্থাৎ একটা মিথ্যাও যদি বারবার প্রচার করা যায়, তাহলে সেই প্রচারিত মিথ্যাটা অনেক সময় দেখা যায় যে মানুষ এটাকে সত্য বলে গ্রহণ করছে। কথাটি এরকমের যে স্বকথায়, আমাদের একটি দেশি প্রবাদ আছে, আমি সেই প্রবাদটি বলি যে স্বকথায় সতীর মন টলে। অর্থাৎ একজন সতী সাধ্বী নারীকে যদি বারবার প্রেমের প্রস্তাব দাও, তাহলে এই একবার, দুইবার, তিনবার, চারবার বারবার বলার পর তার দেখা যাচ্ছে যে তার যে এই প্রস্তাবে রাজি হওয়া বা না হওয়া, সেটা কিন্তু অনেকটা নির্ভর করবে তারপর কতটা পুনরায় পুনরায় তার তুমি প্রস্তাব দিচ্ছ তার উপর। দেখা যাচ্ছে পুনঃ পুনঃ প্রস্তাবের বলে তার মন একবার ভুলেও যেতে পারে। তাহলে আমাদের প্রচারের জন্য প্রচারণাটাকে পুনঃ পুনঃ প্রচার করতে হবে। ষষ্ঠত, প্রচারণা কৌশল নির্বাচনে প্রচারণাকারীকে বিশেষভাবে মনোযোগী হতে হবে। অর্থাৎ আমি যখন কিছু প্রচার করব, তখন প্রচারণাকারীকে বিশেষভাবে এই প্রচারণার কৌশল সম্পর্কে মনোযোগী হতে হবে। যেমন যেসব ক্ষেত্রে প্রচারণার উৎসটিকে প্রচ্ছন্ন রাখা যায়, অর্থাৎ গোপন রাখা যায়, অর্থাৎ এটাকে মানে জনসমক্ষে না আনা যায়, না আনিয়ে প্রচার করা যায়, সেখানে কিন্তু সেই প্রচ্ছন্ন কৌশল বা গোপন নীতি প্রয়োগ করাই কিন্তু শ্রেয়। কারণ প্রচারণার ক্ষেত্রে গোপনীয়তা যেমন মনোযোগের ক্ষেত্রে আকর্ষণ করে, প্রচারণার ক্ষেত্রেও কিন্তু গোপনীয়তা অনেক আকর্ষণ করে। তুমি যদি বা আমরা যদি যখন কোন বাচ্চাকে বলি, বাবা ফ্রিজে একটা রান্না করে মজার জিনিস শিখে গেলাম, আমি কলেজে গেলাম, কলেজ থেকে এসে খাবো, এই কথা বলার পর আমি কলেজে চলে যাই, এই যে একটা উৎসুক বা আগ্রহ সৃষ্টি করে দিলাম, একটা গোপন জিনিস তার মধ্যে সৃষ্টি করে দিলাম, একটা রহস্য সৃষ্টি করে দিলাম, একটা ধারণা প্রচ্ছন্ন রেখে তার সামনে চলে গেলাম, তারা কিন্তু বারবার ইচ্ছা করবে দেখি ফ্রিজটা খুলে কি আছে। এই যে গোপনীয়তা, এটা কিন্তু মানুষের মনোযোগ আকর্ষণ করে। সেরকম প্রচারণার ক্ষেত্রেও কি যদি আমরা প্রচারণার উদ্দেশ্যকে প্রচ্ছন্ন রেখে কৌশলে প্রচারণাকারীর কাছে প্রচারণাটা চালাতে পারি, তাহলে সেই প্রচারণাটা কিন্তু সার্থক হয়। সপ্তমত, প্রত্যেক প্রচারণারই প্রতিযোগিতা থাকে বা প্রতিপক্ষ থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচন হতে চলেছে। ডেমোক্রেটিক এবং রিপাবলিকান দলের দুই প্রার্থী কিন্তু পরস্পরের প্রতিযোগী, একজন আর একজনের প্রতিপক্ষ। তাহলে একজন আরেকজনকে সুকৌশলে প্রতিহত করার জন্য কিন্তু কৌশল গ্রহণ করতে হবে এবং কৌশলেই কিন্তু প্রতিপক্ষকে ঘায়েল করে নির্বাচনে জয়ী করার একটা সুযোগ তৈরি করে দিতে পারে। প্রতিপক্ষের যে প্রচারণা, সেটাকে নিষ্প্রভ করে নিজের প্রচারণা সমুজ্জ্বল রাখার মধ্যে কিন্তু প্রচারণার সার্থকতা নিহিত। এখন একজন প্রতিযোগী কতটা সার্থকভাবে, কতটা কৌশল অপকৌশলের মাধ্যমে নিজের ধ্যান ধারণা মূল্যবোধকে এই প্রচারণাকারীদের মধ্যে ছড়িয়ে দিতে পারবেন, তার উপর নির্ভর করবে কিন্তু তার প্রচারটা কতটুকু সার্থক হবে বা হবে না। এজন্যই প্রতিপক্ষকে ঘায়েল করে নিজের প্রচারণা চালিয়ে যদি যাওয়া যায়, তাহলে নিজের
প্রচারণা সার্থক হবে, মানুষ এটাকে গ্রহণ করবে এবং প্রতিপক্ষকে পরাজিত করে জয় ছিনিয়ে আনার সম্ভাবনা দেখা দেবে। এফবিসিসিআই এর নির্বাচনে প্রয়াত ঢাকার মাননীয় সম্মানিত মেয়র ছিলেন আনিসুল হক। তিনি এক নির্বাচনে এফবিসিসিআই এর কন্টেস্ট করতে গিয়ে বলেছেন, প্রতিপক্ষ যখন অপকৌশল করে তখন সেখানে আমাকে কৌশল করতে বাধ্যই হতে হবে, এবং এই কৌশল করে তিনি সেই নির্বাচনে জিতেছিলেন। আমার মনে পড়ে যে কৌশল এবং অপকৌশল এর মাধ্যমে কিন্তু প্রতিপক্ষকে ঘায়েল করে পরাজিত করে প্রতিপক্ষকে জয় কিন্তু ছিনিয়ে আনতে হয়। অর্থাৎ প্রচারণার ক্ষেত্রেও এরকম কিন্তু প্রতিপক্ষ থাকবে। বাজারে কত রকমের সাবান, প্রত্যেকটা সাবানেই প্রস্তুতকারী প্রতিষ্ঠান নিজের সাবানটাকে শ্রেয় মনে করে, কিন্তু প্রচারকারীকে প্রচারণার মাধ্যমেই নিজের সাবানটাকে অন্য যে কোনো সাবানের চেয়ে শ্রেয় সেটা প্রতিষ্ঠিত করার মাধ্যমে তার প্রচারণা সার্থকতা পাবে এবং সাবানটা বেশি বিক্রি হবে, এবং সে এই প্রতিষ্ঠানটা, তার এই সাবান প্রস্তুতকারী প্রতিষ্ঠানটা লাভজনক একটা প্রতিষ্ঠানে পরিণত হবে। তাহলে প্রচারেই কিন্তু প্রসার। অষ্টমত, প্রচারণায় মনোযোগ আকর্ষণ উপাদান থাকতে হবে। আমরা প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা মনোবিজ্ঞানের ছাত্র, জানো যে মনোযোগ আকর্ষণের শর্তগুলো আছে। দুই ধরনের শর্ত আছে, একটা মনোযোগের বস্তুনিষ্ঠ শর্ত, একটা হচ্ছে ব্যক্তিনিষ্ঠ শর্ত। বস্তুনিষ্ঠ শর্তে কি হচ্ছে, যে মনোযোগ আকর্ষণের জন্য যেমন বস্তুটাকে নতুন হতে হবে, নতুনত্ব থাকতে হবে, অর্থাৎ প্রোডাক্টের মধ্যে নভেলটি থাকতে হবে, প্রোডাক্টের মধ্যে গতিশীলতা থাকতে হবে। অর্থাৎ আমরা যখন কোনো বিজ্ঞাপন প্রচার করি পণ্যের জন্য, সেটা যদি স্থির না হয়, গতিশীল হয়, তাহলে সেই বিজ্ঞাপনটা আমাদের কিন্তু তাড়াতাড়ি সেই প্রচারণা আমাদের কাজে লাগবে। রঙও একটা প্রচার করার ক্ষেত্রে বড় ফ্যাক্টর। যে প্রাইমারি রঙগুলো আছে সেগুলো যদি প্রচারণার ক্ষেত্রে আমরা সেই প্রাইমারি রঙগুলোকে ব্যবহার করি, তাহলে সেটি মানুষের মনোযোগ আকর্ষণ করে, দ্রুতই মানুষের মনোযোগ আকর্ষণ করবে এবং তাড়াতাড়ি প্রচারণা সার্থক হবে। এই জন্য এগুলো হচ্ছে বস্তুনিষ্ঠ উপাদান। আবার কিছু ব্যক্তিনিষ্ঠ উপাদানও আছে প্রচারণাকে আকর্ষণ করার জন্য, যেমন মানুষের যে আগ্রহ, যে মেজাজ, যে প্রস্তুতি ও প্রত্যাশা, যে আবেগ, তার প্রতি দৃষ্টি রেখেই কিন্তু প্রচারণা চালাতে হবে। এখন দুপুরে খাওয়া দাওয়ার পর মানুষ একটু বিশ্রাম নেয়, সেই বিশ্রামের সময় যদি তুমি প্রচার কাজ চালাও, মাই ফুল স্পিডে দিয়ে তোমার সাবানের বিজ্ঞাপন ছড়াও অথবা তোমার কোনো একটা পণ্যের বিজ্ঞাপন ছড়াও, মানুষ কিন্তু তার মেজাজ খারাপ থাকবে, পণ্যটা কেনার পরিবর্তে সে কিন্তু পণ্যের প্রতি বিরূপ ধারণা পোষণ করতে পারে। এই জন্য মানুষের আগ্রহ, মেজাজ, তার প্রস্তুতি, প্রত্যাশা এবং আবেগকে, এই আবেগের প্রতি মনোদৃষ্টি দিয়ে বা আবেগের প্রতি সজাগ রেখে প্রচারণা চালাতে হবে, তবেই প্রচারণার সার্থকতা পাবে। এটিও প্রচারণার একটি নীতি। নবমত, প্রচারণাকে ফলপ্রসূ করার জন্য উপযোগী গণমাধ্যম নির্বাচন করতে হবে। অর্থাৎ প্রচারণা যখন আমরা প্রচার করব, তখন আমাদের এই প্রচারণার উপযোগী গণমাধ্যমও কিন্তু বেছে নিতে হবে। যেমন আমরা প্রচারণাকে যদি ফলপ্রসূ করতে চাই, তার মাধ্যম অনুযায়ী কিন্তু প্রচারণা চালাতে হবে। প্রচারণার অনেক কিন্তু মাধ্যম আছে, যেমন হ্যান্ডবিল আছে, পোস্টার আছে, প্রিন্ট মিডিয়া আছে, ইলেকট্রনিক মিডিয়া আছে, রেডিও আছে। এগুলো কিন্তু প্রচারণা করার হাতিয়ার, বা এগুলোর মাধ্যমে প্রচারণা কিন্তু করা যায়। যদি আমি প্রিন্ট মিডিয়ায় প্রচার করতে চাই, তাহলে প্রিন্ট মিডিয়ার উপযোগী আমাকে প্রচার তৈরি করতে হবে, প্রচারণা তৈরি করতে হবে। যদি আমি ইলেকট্রনিক মিডিয়ায়, রেডিও বা টিভিতে আমি এটাকে প্রচার করতে চাই, কোনো পণ্যের বা কোনো নির্বাচনী প্রচারণা, তাহলে সেটা কিন্তু এই ইলেকট্রনিক যে মিডিয়া, টেলিভিশনের মতো করেই কিন্তু বিজ্ঞাপন তৈরি করতে হবে, এবং রেডিওতে যদি হয় তাহলে রেডিওর মতোই বিজ্ঞাপন তৈরি হতে হবে। অর্থাৎ যে মাধ্যমেই প্রচারণা চালানো হোক না কেন, প্রচারণাটা অবশ্যই সে মাধ্যমের উপযোগী করে তৈরি করতে হবে। যদি সে মাধ্যমের উপযোগী করে প্রচারণা তৈরি করা না হয়, তাহলে সেই প্রচারণাটা কিন্তু মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা পাবে না এবং প্রচারণাটি সার্থকতা পাবে না। এটিও প্রচারণার একটি নীতি বা কৌশল। সবশেষে বলতে হয় যে প্রচারণাটি অবশ্যই বিশ্বাসযোগ্য হতে হবে।
যে বিষয়ে আমি প্রচারণা করতেছি অথবা প্রচারণার বিষয় বা সামগ্রী সম্পর্কে মিথ্যাচার শুধু নীতিবিরুদ্ধ নয়, প্রচারণা শুধু যে মিথ্যাচার করলে বা মিথ্যা ভাষণের মাধ্যমে প্রচারণা করলেই কিন্তু হবে না। এটি যেমন নীতিবিরুদ্ধ, সেরকম মিথ্যা ভাষণ বা প্রচারণার প্রতি আহ জনগণের যে আস্থাহীনতা ও বিরূপ প্রতিক্রিয়া কিন্তু এর সৃষ্টি করে। এজন্য অবশ্যই প্রচারণাটি সত্য তথ্যভিত্তিক এবং ন্যায়সঙ্গত হতে হবে। মিথ্যাচার বা মিথ্যা আশ্বাসের মাধ্যমে প্রচারণা কিন্তু সার্থকতা পায় না। কাজেই প্রচারণাকারীকে যতদূর সম্ভব সত্য ভাষণের মাধ্যমে মিথ্যা বর্জন করে তাকে প্রচারণা চালাতে হবে। অবশ্যই প্রচারণাকারীকে মিথ্যা বর্জন করে প্রচারণার সার্থকতা খুঁজে পেয়ে প্রচারণা চালাতে হবে। যদি মিথ্যাচার করেন তাহলে সেই প্রচারণা কিন্তু সার্থকতা পাবে না, এবং যে পণ্য বা যে বিষয় নিয়ে তিনি মিথ্যাচার করছেন তা একজন জনসমাজকে প্রকাশিত হবে এবং এই প্রচারণাটা সার্থকতা পাবে না। শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের প্রচারণা কৌশল, প্রচারণার নীতিসমূহ নিয়ে আলোচনা করা। দীর্ঘক্ষণ ধরে আমি তোমাদের সাথে ক্লাস নিলাম। আশা করি তোমরা ভালো আছো, ভালো থাকবে এই প্রত্যাশা করছি। তোমাদের পড়াশোনাগুলো চালিয়ে নিবে, আমাদের শরীর এবং স্বাস্থ্য এগুলো সম্পর্কে তোমরা সচেতন থাকবে। আজকে তোমরা জানো 10ই অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। আমাদের মনোবিজ্ঞান বিভাগ কর্তৃক একটি সেমিনার আয়োজন করতে যাচ্ছে। জুম অ্যাপের মাধ্যমে তোমরা এই সেমিনারে সংযুক্ত হতে পারো। হোয়াটসঅ্যাপ ফোন করে অথবা ডিপার্টমেন্টের যে ইমেল নাম্বার, সেখানে ইমেল করে তোমরা এই জুমের যে লিঙ্কটা সেটা নিতে পারো। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। মানসিক স্বাস্থ্য আমাদের অটুট থাকুক, পৃথিবীর সমস্ত মানুষ মানসিক সুষ্ঠু মানসিক স্বাস্থ্যের অধিকারী হয়ে উঠুক, শারীরিক স্বাস্থ্যের অধিকারী হয়ে উঠুক। মহান আল্লাহ তাআলা আমাদের মাঝ থেকে কোভিডকে সরিয়ে নিক, আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরে যাই, এই প্রত্যাশা রেখে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবে।